বাংলাদেশের রাজনীতি এখন বেশ উত্তপ্ত আর এই উত্তাপের কেন্দ্রে আছে দেশের আসন্ন নির্বাচন। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ এক সাক্ষাৎকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছেন। তার এই বিস্ফোরক দাবিগুলো নিয়ে পুরো দেশেই চলছে আলোচনা। চলুন আজ আমরা তার সেই অভিযোগগুলো একটু ভেঙে দেখব। সজীব ওয়াজেদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এই একটি লাইন। তিনি বলছেন, সামনে যে নির্বাচন হতে যাচ্ছে সেটা নাকি আসলে কোনো নির্বাচনই না। তার ভাষায় এটা একটা পুরোপুরি কারচুপিপূর্ণ ও সাজানো নাটক। কিন্তু এত বড় একটা কথা তিনি কেন বলছেন? ঠিক কিসের ভিত্তিতে তার এই দাবি? চলুন একটু গভীরে যাওয়া যাক। তো প্রথমেই আসা যাক তার মূল অভিযোগে। কেন তিনি এই নির্বাচনকে একটা সাজানো ঘটনা বলছেন? তার যুক্তিগুলো আসলে কি? সজীব ওয়াজেদের মতে যা হচ্ছে তা গণতন্ত্রের নামে একটা তামাশা ছাড়া আর কিছুই না। কারণ দেশের সবচেয়ে বড় আর প্রভাবশালী রাজনৈতিক দলগুলোকেই নাকি নির্বাচনী প্রক্রিয়া থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি বলছেন, শুধু তার দল আওয়ামী লীগ নয়, তাদের পুরনো জোটের শরিক জাসদ এবং ওয়ার্কার্স পার্টির মতো দলগুলোকেও নিষিদ্ধ করা হয়েছে। মানে মূল খেলোয়াড়দেরই যদি মাঠের বাইরে রাখা হয়, তাহলে সেই নির্বাচনকে কিভাবে অবাধ বলা যায়? তার মতে এটা গণতন্ত্রের সাথে প্রহসন। তার অভিযোগের তীর কিন্তু শুধু নির্বাচনী প্রক্রিয়াতেই থেমে থাকেনি, বরং তার সরাসরি গিয়ে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের উপর। হ্যাঁ, ঠিকই শুনছেন। অভিযোগটা একদম সরাসরি। সজীব ওয়াজেদের দাবি, ড. ইউনূসের আসলে দেশ শাসনের কোনো ইচ্ছাই নেই। তিনি বরং দেশ থেকে পাকাপাকিভাবে চলে যাওয়ার জন্যই সবকিছু গোছাচ্ছেন। নিজের এই দাবির পেছনে তিনি কয়েকটা নির্দিষ্ট বিষয়ের দিকে আঙুল তুলেছেন। প্রথমত, ড. ইউনূস নাকি বাংলাদেশে তার সব ব্যবসা আর সম্পত্তি বেচে দিচ্ছেন। দ্বিতীয়ত, সেই টাকা আজারবাইজানের মতো দেশের মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছে। আর সবশেষে তিনি নাকি ফ্রান্সে স্থায়ীভাবে থাকার জন্য তৈরি হচ্ছেন, যেখানে তার নিজের বাড়িও আছে। এই ব্যাপারটা যে কতটা সিরিয়াস তা বুঝাতে গিয়ে ওয়াজেদ সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘটনার কথা বলেন। আজারবাইজানের রাষ্ট্রপতির মেয়ে নাকি ব্যক্তিগত সফরে ঢাকায় এসে ড. ইউনূসের সাথে দেখা করেন। ওয়াজেদের কাছে এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তিনি এটাকে টাকা পাচারের একটা সম্ভাব্য ইঙ্গিত হিসেবেই দেখছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ড. ইউনূস রাষ্ট্রপতি হতে চান না, তিনি আসলে দেশ ছাড়তে চান। এখানেই কিন্তু শেষ না। ওয়াজেদের মতে এই পুরো খেলার পেছনে নাকি একটা বিদেশি শক্তিও আছে। সাক্ষাৎকারে তাকে যখন এই নিয়ে সরাসরি প্রশ্ন করা হয়, তখন তিনি কোনো রকম রাগঢাক না করেই একটা দেশের নাম বলে দেন। তার উত্তরটা ছিল একদম পরিষ্কার। পাকিস্তান নিশ্চিতভাবেই এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত। তার মানে তিনি সরাসরি পাকিস্তানের দিকেই আঙুল তুলেছেন আর বলেছেন যে এই নির্বাচন একটা বিদেশি শক্তির মদদেই হচ্ছে। আচ্ছা, এই সব অভিযোগ তো শুনলাম, কিন্তু এর শেষটা কোথায়? মানে এর পরিণতি কি হতে পারে? ওয়াজেদের মতে এই নির্বাচন যদি সত্যিই হয়ে যায়, তাহলে বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে। আর এটাই তার সবচেয়ে বড় আশঙ্কার জায়গা। তিনি সতর্ক করে দিয়েছেন যে আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রেখে যদি এই নির্বাচন হয়, তাহলে দেশ জামায়াতে ইসলামীর মতো দলের হাতে চলে যেতে পারে। আর তার ফল হতে পারে মারাত্মক। বাংলাদেশ একটা ইসলামপন্থী রাষ্ট্রে পরিণত হতে পারে। তিনি কিন্তু বিএনপি আর জামায়াতে ইসলামীর মধ্যে একটা স্পষ্ট দাগ টেনে দিয়েছেন। তার মতে বিএনপি হলো রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু তারা শত্রু না। অন্যদিকে জামায়াতকে তিনি সরাসরি শত্রু বলছেন। কারণ হিসেবে তিনি বলছেন, জামায়াত স্বাধীন বাংলাদেশেরই বিরোধী এবং তাদের আসল উদ্দেশ্য হল দেশটাকে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা। এত কিছুর পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, তাহলে আওয়ামী লীগ কী করবে? নির্বাচন থেকে বাদ পড়ার পর তারা কিভাবে এই পরিস্থিতিটা সামলাবে? সজীব ওয়াজেদ কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন, তারা মাঠ ছাড়ছেন না। তিনি জানিয়েছেন তাদের সমর্থকরা এর মধ্যেই ছোট ছোট মিছিল বের করা শুরু করেছে। সামনে আরও বড় কর্মসূচি দেওয়া হবে। মানে তারা এই পরিস্থিতিকে পুরোপুরি রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে চায়। সবশেষে তিনি দেশের বর্তমান রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়েও একটা কথা বলেছেন। তার মতে যদি এই নির্বাচনটা হয়েই যায়, তাহলে যে পরিস্থিতি তৈরি হবে তাতে বর্তমান রাষ্ট্রপতিও আর পদে থাকতে পারবেন না। তাকেও নাকি শেষ পর্যন্ত পদত্যাগ করতে হবে। সব মিলিয়ে সজীব ওয়াজেদের এই অভিযোগগুলো দেশের রাজনৈতিক সংকটকে আরও গভীর করে তুলেছে। একদিকে প্রধান দলগুলোকে নির্বাচনের বাইরে রাখা, অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার আর বিদেশি শক্তির বিরুদ্ধে এত সব গুরুতর অভিযোগ। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে একটাই, বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে?